আবারও চাই এই যুদ্ধে পাকিস্তানকে সম্পূর্ণভাবে এই যুদ্ধে হারিয়ে একদম পাকিস্তানের জঙ্গি সমস্ত দমন করে দেশকে একদম উদ্ধার করে ওদেরকে পাকিস্তান কোনো দিনের জন্য আমাদের ভারতবর্ষের জন্য নজর তুলে না দেখতে পারে। এই পাকিস্তান আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু জঙ্গি আমাদের পহেলগাঁও বলেন, শ্রীনগর বলেন, জম্মু বলেন, কাশ্মীর বলেন, একটার পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে। আইসে এই বাগানের মধ্যে ট্রেনিং করতো, এখান থেকে ট্রেনিং করে 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 গাড়ি গাড়ি করে বর্ডারে পাঠাতো। গভর্নমেন্ট ভারত সরকার যেভাবে এই সামান্য একটু ট্রেলার দেখিয়েছে তাতেই পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে। 22 এপ্রিলের পেহেলগাঁওয়ে ঘটনার পর ভারত পাকিস্তানের মধ্যে ক্রমাগত চলছে ঘাত প্রতিঘাত, চলছে গোলাবর্ষণ। দেশ রক্ষায় বীরত্বের সাথে লড়াই করছেন ভারতীয় সৈনিকেরা। চারিদিকে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে রায়গঞ্জের এক কোণে লুকিয়ে থাকা ইতিহাস উঠে এসেছে চর্চায়। 71-এর যুদ্ধের স্মৃতি বিজড়িত রায়গঞ্জের কুলিক বনাঞ্চল সংলগ্ন মিলিটারি বাগান। 1971 সালে মুক্তিযুদ্ধের কথা আমাদের সকলেরই জানা। কিভাবে ভারতীয় সেনারা পাকিস্তানি সেনাদের নাস্তানাবুদ করেছিল তা ইতিহাসের পাতায় আজও স্মরণাক্ষরে লেখা রয়েছে। আমি এই মুহূর্তে সেই ইতিহাসের একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়ে রয়েছি, রায়গঞ্জ কুলিক ফরেস্টের একটা অংশ যা মিলিটারি বাগান নামে পরিচিত, যেখানে ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে তাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হতো। সেই টানা 9 মাস ধরে চলা মুক্তিযুদ্ধে পরাজয় স্বীকার করার পর পাকিস্তানি সেনারা কিন্তু একেবারেই ফেরত চলে যান বাংলাদেশ ছেড়ে। 71-এর যুদ্ধ চাক্ষুষ করা রায়গঞ্জের বহু মানুষ এই মিলিটারি বাগানের সাথে পরিচিত। 71 সালে বাংলাদেশ স্বাধীন করতে ভারতীয় সেনারা পাকিস্তানের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। সে সময় এই মিলিটারি বাগান ছিল ভারতীয় সেনাদের অন্যতম শিবির। ঠিক কি করা হতো এখানে, শুনুন গণেশ মণ্ডল কি বলছেন। সেই সময়কার পরিস্থিতি, এই যে মিলিটারি বাগান কিভাবে ব্যবহার হতো, কি করতেন এখানকার ভারতীয় সেনারা, আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব এখানকার প্রবীণ নাগরিক গণেশ মণ্ডলের কাছ থেকে। বলছি গণেশবাবু, এই যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি এটা তো মিলিটারি বাগান নামে পরিচিত, এখানে কি হতো, মিলিটারি বাগান নামে কেন পরিচিত? মিলিটারি বাগান এখানে 9 মাস ধরে এখানে বাংলাদেশের সঙ্গে ভারতীয় ফোর্স দিয়ে যুদ্ধ করত এবং এখানকার অনেক স্থানীয় লোক আরও লোকজন নিয়ে, আরও দেশ বিদেশের লোকজন নিয়ে এখান থেকে মুক্তিযুদ্ধ ট্রেনিং দিয়ে এখানে বাংলাদেশের যুদ্ধ করার জন্য, বাংলাদেশ এবং পাকিস্তানে যুদ্ধ করার জন্য এখান থেকে পাঠাতো। মানে সেই সময় কি পাকিস্তানিরা টোটালটাই বাংলাদেশ দখল করে রেখেছিল? পাকিস্তান বাংলাদেশ একই ছিল, 71 ছিল, 71 ছিল। তখন এখান থেকে দুই দেশে এখান থেকে ফোর্স যেত এবং মুক্তিযোদ্ধা গিয়ে ওই দেশকে যুদ্ধ করে ধ্বংস করে দিয়ে তারপর আবার এখান থেকে ট্রেনিং দিয়ে আবার পাঠাতো। মানে প্রচুর পরিমাণে তাহলে ভারতীয় সেনারা এই যে মিলিটারি লক্ষ লক্ষ সেনা এখানে আসতো, গাড়ি আসতো, রাত ভর দিন 24 ঘন্টার জন্য গাড়ি আসতো, আইসে এই বাগানের মধ্যে ট্রেনিং করতো, এখান থেকে ট্রেনিং করে 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 গাড়ি গাড়ি করে বর্ডারে পাঠাতো। আর কোন বর্ডারে মূলত তারা যেতেন সেই সময়? এখান দিয়ে যেত বিন্দল বর্ডার, তারপর আপনার রাজগাপুর বর্ডার, আপনার এই আপনার কালিয়াগঞ্জ ছেড়ে আর একটা বর্ডার জায়গা নাম মুখখন হচ্ছে ওই বর্ডার। এখানে সমস্ত বিন্দল থেকে নিয়ে একদম প্রচন্ডভাবে ওই সমস্ত বর্ডার অ্যাটাক। মানে সীমানাবর্তী যেসব জায়গাগুলো রয়েছিল মোটামুটি ভারতীয় সেনারা মুক্তিযোদ্ধাদের নিয়ে যেত এখানে নিয়ে যেত। সেই সময় আপনার কত বয়স? আমার ওই সময় মাত্র 22 বছর বয়স ছিল, তখন ছোটবেলা ছিলাম। মানে তখন যুবক ছিলেন? যুবক ছিলাম, মানে মোটামুটি আপনার সম্পূর্ণ বুদ্ধি সম্পূর্ণ ছিল। এবং আমরা তো মিলিটারি দৌড়ায় আসতাম, আসে এখানে বসতাম এবং আমাদের খাওয়া দাওয়াও দিত, একটু রুটি কুটি আমি যে যা পাইতো ওরা দিত, এখান থেকেই পাঠাতো। আমাকেও চাইছিল পাঠানোর জন্য, আমি পালিয়ে গেছি, যাইনি। মানে যুদ্ধের যে একটা আবহ তৈরি হয়েছিল সেই সময় আপনি সেটা সচক্ষে বুঝতে পেরেছিলেন? এখানে কি আর কোনো কিছু তৈরি হতো, মানে যুদ্ধের যা বোম কিংবা কিছু কোনো বোম আসতো, এখানে বোমের গাড়ি আসতো, বড় বড় কামানের গাড়ি আসতো, এখান থেকে প্লেন এখানে সবসময় উপরে এখানে ঘুরতো, এখান থেকে হেলিকপ্টার দাঁড়াতো, এখান থেকে মিলিটারিরা কি জন্য বলতো, তখন এখান থেকে ওরা ছুটতো বাংলাদেশ। আজও তো এইখানে ঘুরলে পরে বেশ কিছু জায়গা যেখানে ট্রেনিং হয় সেই সব জায়গাগুলো আজও তো অক্ষত রয়েছে। কিন্তু গাছ, অনেক গাছ সরকার, ফরেস্ট সরকার গাছ লাগিয়ে দিয়েছে, অত অনেকগুলো গাছের কোনো চিহ্ন এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু গাছ ফরেস্ট লাগিয়ে দিয়েছে। এখনো তো গেলে পরে দেখা যায় যেখানে আর কি ওই ট্রেনিং নেওয়ার জায়গাগুলো, সেগুলো তো এখনো দেখা যায়। এখনো দেখা যায়, একটু আগালে দেখতে পাবেন নিচে ট্রেনিং এর জায়গাগুলো আছে, ওই সাইডে জায়গাগুলো আছে। এই মুক্তিযুদ্ধের মাধ্যমেই তো পাকিস্তানকে একদম বাংলাদেশকে সাহায্য করে পাকিস্তানকে শেষ করেছে। না হলে বাংলাদেশে ওরা স্বাধীনতা করতে পারত, না হলে পারতো না।
গণেশবাবুর মতে বর্তমান প্রেক্ষাপটে ভারতের এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে পাকিস্তান আর চোখ তুলে দেখাতে না পারে। হয়তো পাকিস্তানকে একবার ভারত হারিয়েছে, আজকের এই যে যুদ্ধের পরিবেশ আপনার কি মনে হয় ভারত যদি আমরা আবারও চাই এই যুদ্ধে পাকিস্তানকে সম্পূর্ণভাবে এই যুদ্ধে হারিয়ে একদম পাকিস্তানের জঙ্গি সমস্ত দমন করে দেশকে একদম উদ্ধার করে ওদেরকে পাকিস্তান যারা কোনো দিনের জন্য আমাদের ভারতবর্ষের জন্য নজর তুলে না দেখতে পারে, আমরা এই ব্যবস্থা ভারত সরকারের কাছ থেকে চাই। ভারতের উচিত পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি একেবারে গুঁড়িয়ে দেওয়া, বলছেন মনু মণ্ডল নামের অপর এক ব্যক্তি। একেবারে যেটা পরিষ্কার বক্তব্য যে এই যে যা পরিস্থিতি দেখা দিচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষ তারা চাইছেন যে পাকিস্তানকে একেবারে মুখের ওপর জবাব যাতে ভারত দিতে থাকে, আর যা পরিস্থিতি তাতে আর পাকিস্তান যাতে কোনোভাবে ভারতের দিকে চোখ তুলে না তাকাতে পারে। আমি আরেকজন এখানকার যিনি রয়েছেন বাসিন্দা মনু মণ্ডল, তার সাথে একটু কথা বলবো, তিনি কি ভাবছেন এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে। মনুদা, এই যে পরিস্থিতি যা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কি মনে হয়? এই মুহূর্তে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই পাকিস্তান আমাদের প্রতিনিয়ত কিছু না কিছু জঙ্গি আমাদের পহেলগাঁও বলেন, শ্রীনগর বলেন, জম্মু বলেন, কাশ্মীর বলেন, একটার পর এক ঘটনা ঘটিয়েই যাচ্ছে। এখন নারকীয় ঘটনা ঘটিয়েছে যেটা হিন্দু বলে পরিচয় দিয়ে তাদেরকে মেরেছে। এখন আমাদের গভর্নমেন্ট ভারত সরকার যেভাবে এই সামান্য একটু ট্রেলার দেখিয়েছে তাতেই পাকিস্তান ভয়ে থরথর করে কাঁপছে। কিন্তু আমরা চাই চিরজীবনের জন্য ওদের যত জঙ্গি ঘাঁটি আছে, যত ওদের সমর্থন আছে, ও সবগুলো গুড়িয়ে দিয়ে একদম নতুন করে আমাদের প্রিয়কে নিয়ে আমরা সেই দখল করতে চাই। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের একটা সাক্ষী যেটা আমরা এই যে মিলিটারি ফরেস্ট আমরা সেখানে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকেই ভারতীয় সেনারা যুদ্ধক্ষেত্রে যেতেন এবং পাকিস্তান সেনাদের সাথে যুদ্ধ করতেন। আপনার কি মনে হয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আবারও যদি সেই রকম কোনো পরিস্থিতি তৈরি হয়, আবারও যদি পাকিস্তানিরা কোনোভাবে বাংলাদেশকে ব্যবহার করে আমাদের উপর আক্রমণ আনার চেষ্টা করে, আপনারা কি প্রস্তুত? আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত। আমাদের এই ভারতে যত আমাদের জওয়ান আছে এবং যত ছেলে মেয়ে আছে 22, 23 বছর, 24, 25 বছর, সমস্ত আমরা এই মিলিটারি বাগান থেকে আবার সেনাবাহিনী ট্রেনিং নিয়ে তাদেরকে দমন করার জন্য, আমরা পাকিস্তানকে শিক্ষা দেওয়ার জন্য আমরা একদম প্রস্তুত আছি। এখনো পর্যন্ত কি মনে হয় যুদ্ধের যা পরিস্থিতি মোটামুটি তো জানেন, আর কি মনে হয় যে সাধারণ নাগরিক হিসাবে আপনি কি চান? আমি এখন যে যুদ্ধের পরিস্থিতি সামান্যত একটু আমরা যুদ্ধের একটু আবহাওয়া দেখিয়েছি, ভারত সরকার দেখিয়েছে, আমরা এতে আমরা সন্তুষ্ট হতো না। সম্পূর্ণরূপে জঙ্গির ঘাঁটি তো দূরের কথা, সম্পূর্ণ যত জঙ্গিগুলো পাকিস্তান থেকে পালিয়েছে প্রত্যেককে ধরে নিয়ে এসে ওদেরকে একদম নস্তাবুদ করে একদম শেষ করে তারপরে আমরা ছাড়তে চাই। সত্যিই তো তাই, পাকিস্তান ক্রমাগত ভারতের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে চলেছে। ভারতের মা বোনেদের সিঁথির সিঁদুর মুছে ফেলতে হয়েছে, এবার হবে সেই চোখের জলের বদলা। মিলিটারি বাগান থেকে আপনাদের শোনালাম সাধারণ মানুষ কি চাইছেন। পাকিস্তান যে বারবার ভারতের উপর হামলা চালিয়েছে তার কিন্তু এবার শেষ দেখতে চাইছেন সাধারণ মানুষ। তারা চাইছেন একেবারে পাকিস্তানকে এমন জবাব দেওয়া হোক যাতে পাকিস্তান ভারতের উপর আর চোখ তুলে না তাকাতে পারে। রায়গঞ্জ থেকে সুমন রায়, আরসিটিভি সংবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, HMD, DNB। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।